তোকে এখন আর আমার ভালো লাগে না, বেরিয়ে যা ঘর থেকে, বেরিয়ে যা। ধাক্কা দিতেই সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গেলেন মাহিরা খানম। রক্তাক্ত অবস্থায় মাকে দেখতে গগন বিদারী চিৎকার করে উঠল রোজদি। আমার আম্মু মরে গেছে, আমার আম্মু মরে গেছে, বাঁচাও বাঁচাও। দর পুড়িয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসলো রোজদি। গেমে নিয়ে একাকার, হাঁপাতে লাগলো সমানে। কিরে নবাবের বেটি, নবাব জাতির মতো এখনো যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বলি বেলা কয়টা বাজে সেই হিসেব আছে তোর? কয়বার ডেকেছে তোকে, কানে শুনিস না? ঘুমাস নাকি অজ্ঞান হয়ে থাকিস, কোনটা? নিবু নিবু জাপসা চোখ তুলে তাকায় রোদ। অপসন্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন শর্মিলা খাতুন। কিরে বসে রইলি যে, উঠ তাড়াতাড়ি। দ্রুত বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকলো। বিড়বিড়িয়ে বকতে বকতে চলে গেলেন তিনি। আপদগাড়ে তুলে দিয়ে গেছে, হাত মুখ ধুয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো রোদ। রোদ রোদ, জি জেঠিমণি। কই তুই? রুম থেকে বেরুলো রোদ। ভার্সিটিতে যাচ্ছি। আজ যেতে হবে না। কেন? বাড়িঘর গুছিয়ে রাখ যা, রান্নাঘরে একগাদা হয়ে আছে। মলিন মুখে ড্রেস খুলে কিচেনে গেল রোদ। জেঠিমনির হাতে হাতে টুকটাক এগিয়ে দিল। রান্নার আয়োজন দেখে বুঝতে পারলো বাসায় গেস্ট আসবে, কিন্তু কে বুঝতে পারলো না। দুপুর হতেই গোসল সেরে নামাজ আদায় করে নিল রোদ। খাবার খেতে ডাক পড়ল। বাসার সবার সঙ্গে খাবার খেয়ে রুমে ফিরে এলো। কিছুক্ষণ পর হোম টিউটর এলো। রেডি হয়ে রিডিং রুমে পড়তে গেল। রোদের উপস্থিতি টের পেতে চোখ তুলে তাকায় নীরব। চোখে চোখ পড়তে নামিয়ে ফেলল রোদ। নীরবকে তার সুবিধার মনে হয় না, না পারতেই পড়ে। কেমন জানি লাগে মানুষটাকে। আকার ইঙ্গিতে রোদ বুঝে নীরব তাকে পছন্দ করে। মাথায় ঘুমটা টেনে পড়তে বসলো। লক্ষ্য করলো তার জেঠু ব্যস্ত ভঙ্গিতে ফাঁ পেলে কোথাও যাচ্ছেন। রোদ বুঝতে পারল না কিছু। ঘণ্টাখানিক পর ফিরে গেলে নীরব। হাফ ছেড়ে বাঁচল রোদ। বইগুলো রেখে বিছানায় শুয়ে পড়তে চোখ লেগে এলো। রোদ রোদ, চমকে উঠে বসলো রোদ। তার জেঠিমণি কেমন যেন একটু ঘুমালেই চেঁচিয়ে উঠবে, এজন্যই তার মাথা ব্যথা সারতে চায় না। সারাদিন মাথা ভার হয়ে থাকে ঝাপসা দেখে। মাথার এক সাইডে প্রচণ্ড ব্যথা করে। ঠিক মতো ঘুম না হয়ে ডার্ক সার্কেল পড়েছে। রোদ বাইরে কইরে। জি। দুবদাপ ফাঁ ফেলে ভিতরে ঢুকলেন। সন্ধ্যার আজান হচ্ছে, তুই শুয়ে শুয়ে ঘুমাস তাই না? মাথা নুয়ে ফেললো রোদ। চোখ লেগে এসেছিল। চুপ কর, মুখে মুখে তর্ক শিখেছে, অসভ্য মেয়ে। মুখটা মলিন হয়ে গেল রোদের। নামাজ আদায় করে এগুলো শাড়ি পরে নে। ওনার দিকে তাকিয়ে রইল রোদ। কি দেখছিস? না মানে হঠাৎ শাড়ি পরবো কেন? আমরা কি কোথাও যাচ্ছি জেঠিমণি? না, শুভ্র আসছে। তাড়াতাড়ি সেজুগুজো পরিফেটি হয়ে নে। বিস্ফোরিত নয়নে তাকালো রোদ। বেরিয়ে গেলেন তিনি। থমকে রইল রোদ। শুভ্র আসবে মানে কেমন জানি লাগছে। কেঁপে উঠল অন্তরাত্মা। শ্বাস আটকে রইল। দুহাত দিয়ে মুখ ডাকলো, জোরে জোরে শ্বাস নিল। কেমন অস্থির অস্থির লাগছে। আশ্চর্য, এমন লাগছে কেন? চোখ বুজে বালিশের উপর মাথা রাখলো। তার সারা শরীর কেমন কাঁপছে। তুই আবার ঘুমাচ্ছিস? তড়াক করে লাফিয়ে উঠল। না, নে সেন্টটা গলায় পর। কম্পিত হাতে সেন্টে নিল। লম্বা একটা শ্বাস পেলে অজু করে নামাজ আদায় করে শাড়িটি পরে তৈরি হয়ে নিল রোদ। তাকেল দেখলে কেমন রিয়েক্ট করবে শুভ্র কে জানে। অস্থির অস্থির লাগছে, শ্বাস আটকে আসছে। হঠাৎ নিচে গাড়ির শব্দ শুনতে পেল। শ্বাস আটকে রইল রোদ। নিশ্চয়ই এসেছে। ব্যালকনিতে ছুটে গেল। গাড়ি থেকে নামছে শুভ্র। বুকের ভিতর হাতুড়ি ফেটা শুরু হলো। ছুটে এসে বিছানায় শুয়ে দুচোখ বুজে রইল। রোদ, কই তুই? নিবু নিবু চোখে তাকায় রোদ। এই তো ভাইয়া এসেছে, দেখবি না? না, কেন? পরে দেখব। বেরিয়ে গেল বৃষ্টি। আশ্চর্য, এমন লাগছে কেন তার? হাত পা কেমন হিম হয়ে আসছে। লিভিং এক্সপ্রেস থেকে বাড়ির সদস্যদের কথাবার্তা শোনা যাচ্ছে। বাসায় ঢুকতেই ছেলের বুকের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়লেন শর্মিলা খাতুন। কান্না জুড়ে দিলেন ছেলের বুকে মাথা রেখে। মাকে জড়িয়ে ধরল শুভ্র। তার আগমনে বাসার সবাই হাজির। সবার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। কাউকেই খুঁজছ ভাইয়া? না, মনে হচ্ছিল খুঁজছ। সবাইকে দেখছিলাম। সরে এলেন তিনি। সোজা রুমের দিকে পা বাড়ালো শুভ্র। রোদ রোদ, জি জেঠিমণি। কই গেলি আবার? এই তো। রুম থেকে বেরোই রোদ। এইভাবে লুকিয়ে চুকিয়ে থাকলে হবে? কি করতে হবে বলুন? শুভ্রকে জুসটা দিয়ে আয়। আতঙ্কিত চোখে তাকায় রোদ। আমি? তো কে? কম্পিত হাতে ট্রে নিয়ে দুরু দুরু বুকে পা বাড়ালো রোদ। যতই কদম ফেলছে ততই শ্বাস আটকে আসছে। কার জন্য নিচ্ছিস রোদ? ওনার জন্য। এদিকে দে, আমিই নেই। ট্রে হাতে নিয়ে খুশি মনে শুভ্র রুমের দিকে পা বাড়ালো সন্ধ্যা।
সেদিকে এক পলক তাকিয়ে মলিন মুখে রুমের দিকে পা বাড়ালো রোদ। দিয়েছিস? সন্ধ্যা আপু নিয়ে গেছে। আমি তো তোকে পাঠিয়েছিলাম। আপু বলল তাকে দিতে। তাই বলে তুই দিবি? মাথা নোয়ালো রোদ। ঢঙ্গে আর বাঁচি না, তোর দায়িত্ব না ওর? নীরব রইল রোদ। অসভ্য মেয়ে। বর্ষার ভরা বিলের মতো জলে টইটুম্বুর হয়ে গেল চোখ জোড়া, ঠোঁট চেপে রইল। ন্যাকামি কম করিস। ওইভাবে দাঁড়িয়ে রইল রোদ। শুভ্রের রুমে ঢুকলো সন্ধ্যা। একেবারে হট শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। বুক থেকে হাঁটু অব্দি হোয়াইট কালারের টাওয়াল জড়ানো। এমন লুকে শুভ্রকে দেখতে ওয়াও হট। বিস্ফোরিত হয়ে কিছু ফিরতে সন্ধ্যাকে দেখতে মেজাজ খারাপ না হলেও কথাটিই হলো। চল শক্ত হয়ে এলো। ভাইয়া তোমার জন্য জুস বানিয়ে এনেছি, টেস্ট করে দেখো তো কেমন। ওখানে রেখে বেরিয়ে যা। অপ্রস্তুত হয় সন্ধ্যা। শুভ্রর কণ্ঠ কেমন জানি শক্ত। একটু থাকি। কেন? গল্প করব। প্রয়োজন নেই। মলিন মুখে বেরিয়ে গেল সন্ধ্যা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো শুভ্র। শরীরে বডি স্প্রে করে ট্রাউজার এবং টি শার্ট পরে মাথায় চুলগুলো আঙ্গুল দিয়ে ব্রাশ করে নিল। ভেজা টাওয়াল ব্যালকনিতে মেলে দাঁড়ালো। আকাশের দিকে তাকাতেই দেখলো কি সুন্দর রূপালী চাঁদ, আর তার পাশে হাজারো তারকার মেলা। মৃদু মৃদু হাওয়ায় থেকে থেকে তা বিলে ফুল নাকি গন্ধরাজ, ঠিক বুঝতে পারছে না। তার সুবাস বেশি আসছে। পাশের ব্যালকনিতে দৃষ্টি পড়লো কেউ নেই। তবে ব্যালকনির গ্রিলের ফাঁক গলিয়ে বুনো গোলাপ গাছটি ফুলের বাড়ি নেতিয়ে পড়েছে। তাতে কতগুলো ফুল ফুটে আছে, গুনতে পারলো না। রোদ, এইদিকে আয়। জি। জুস যেহেতু নিয়ে যাসনি, কফিটা নিয়ে যায়। আর কি লাগে জিজ্ঞেস করিস? মাথা নাড়ায় রোদ। কফির মগটা হাতে নিয়ে দুরু দুরু বুকে এগিয়ে গেল। বয়ে গলা শুকিয়ে এলো, শুকনো ডোব গিলল। দরজা নক করতে গিয়ে দেখলো ভিড়িয়ে রাখা, তবুও ভদ্রতা বাজিয়ে হাতের ফিট দিয়ে 3টায় নক করলো। কামিন। লাফাতে লাগলো বুকের ভিতর। অবশেষে বহু বছর পর মুখোমুখি হতে যাচ্ছে মানুষটার। ঠোঁটে ঠোঁট চেপে শ্বাস আটকে রুমের ভিতর ঢুকতে দেখলো কেউ নেই। ব্যালকনি থেকে রুমের ভিতর পা বাড়াতেই দেখলো শাড়ি পরা রোদকে, কিন্তু পিছু ফিরে রয়েছে। হঠাৎ পুরুষালী বুনো সুবাস পেতে চমকে উঠে পিছু ফিরতে আচমকা শুভ্রর পেটের সঙ্গে লেগে কফির মগ পায়ের উপর পড়তে আর্তনাদ করে উঠল এবং ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারল না দুজন। অশ্রুসিক্ত রোদের মুখের দিকে তাকালো শুভ্র। রোদ আর দাঁড়ালো না, লম্বা লম্বা কদম পেলে বেরিয়ে গেল। রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকে ফানি ডালতে লাগলো। রোদকে এইভাবে যেতে দেখে শর্মিলা খালু ছেলের রুমে এগিয়ে এলেন। দেখলেন দাঁড়িয়ে রয়েছে শুভ্র, নিচে কফি সমেত ভাঙ্গা মগ। চমকান তিনি। এটা কি করলে শুভ্র? মায়ের দিকে তাকালো। এমনটা তুমি করলে? নীরব রইল শুভ্র। এমনটা করার মানে কি? প্রতি উত্তর করলো না। শুভ্র, কি হয়েছে বলো? কিছু হয়নি। ব্যালকনিতে দাঁড়ালো। হেল্পিং হ্যান্ডকে দিয়ে দ্রুত রুমটি পরিষ্কার করালেন। ডাইনিংয়ে খেতে আসো। অসম্পূর্ণ মুখে বেরিয়ে গেলেন তিনি। ঠিক কি হলো বুঝতে পারলেন না। শুভ্র কি তাহলে এখনো রোদের উপর রেগে আছে? বুঝতে পারছেন না। রোদের রুমের দিকে এগিয়ে গেলেন। দেখলেন বালতির ভিতর পা ডুবিয়ে রেখেছে। কিভাবে হয়েছিল? আতঙ্কিত চোখে তাকায় রোদ। আমতা আমতা করে বলল, কি হয়েছিল? আসলে হঠাৎ পড়ে গিয়েছিল। হঠাৎ কিভাবে পড়ে? নীরব রইল রোদ। কিছুক্ষণ পর ডাইনিংয়ে গেল শুভ্র। চেয়ারে বসে এক পলক তাকালো সবার দিকে। পরিবারের সবাইকে দেখলো, রোদকে দেখা গেল না। আফজাল সাহেব বললেন, রোদ কই? বৃষ্টি রুমে। খাবে না? জানি না, ডেকে আন। রোদের রুমের দিকে ফা বাড়ালো বৃষ্টি। রুমে ঢুকতে দেখলো ফা ধরে কোকাচ্ছে রোদ। কি হয়েছে রোদ? ভয়কায় রোদ পা আড়াল করে ফেললো। কিছু না। পায়ে কি হয়েছে? কিছু হয়নি। কাপড় সরাতে চমকে উঠল। ফুসকা পড়েছে কিভাবে? নীরব রইল রোদ। বল। অসতর্কবশত কফি পড়েছিল। দেখে শুনে চলতে পারিস তো? মাথা নোয়ায় রোদ। ভাত খাবি? চল, আব্বু ডাকছে। আমি পরে খাবো। এখন কি হয়েছে? এই পা নিয়ে কীভাবে খাবো? মুখ দিয়ে। আসলে জ্বলছে তো, একটু শান্ত হয়ে নিই, তারপর খাবো। আচ্ছা। ডাইনিংয়ে গেল বৃষ্টি। কিরে রোদ কই? ওর পায়ে ফুসকা পড়েছে আব্বু। বৃষ্টির দিকে তাকায় শুভ্র। কিভাবে? কফি পড়েছিল। একটু দেখে শুনে চলতে পারে তো মেয়েটা? দীর্ঘশ্বাস ফেললেন আফজাল সাহেব। নির্লিপ্তে খাবার খাওয়ায় মনোযোগ দিল শুভ্র।
রাতে শরীর কাঁপিয়ে জ্বর এলো রোদের, শীতে কাঁপতে লাগলো, তৃষ্ণায় গলা শুকিয়ে এলো, উঠে যে এক গ্লাস পানি আনবে সেই শক্তিটুকু পাচ্ছে না। ডুব গিলতেও কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে কাট। তবু উঠো ওয়াশরুমে ঢুকলো, মাথা নুয়ে কয়েক মগ পানি ডাললো, পুরো শরীর ভিজে জবজবে হয়ে গেল। কম্পিত পায়ে রুমে ঢুকে টাওয়াল নিয়ে কোনো রকমে চুলগুলো মুছে নিল। রোদের মনে হচ্ছে তাপমাত্রা কিছুটা কমেছে। ডাইনিংয়ে গিয়ে এক গ্লাস পানি ঢেলে পান করতে অন্ধকার আচমকি কিছু একটা ছায়া এগিয়ে আসতে আটকে উঠতে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। গ্লাস ভাঙার শব্দ শুনতে ঘুম ভেঙে গেল শর্মিলা খাতুন। দ্রুত ছুটে এসে লাইট অন করতে রোদকে দেখতে মেজাজ খারাপ হলো। কি ভেঙেছিস? গ্লাস? হায় হায়, ভেঙে ফেললি? মাথা নুয়ে রইল রোদ। মগের মূল্য পেয়েছিস তুই? কি ভেবে ভাঙলি? আমতা আমতা করলো রোদ। কি জিজ্ঞেস করলাম তোকে? আসলে কিছু একটা দেখছিলাম, ওদিকে আসছিল, ভয় পেয়েছিলাম। ছোট্ট খুকি, তুই যে নুন থেকে সুন খুসলেই ভয় পাস। জলে টইটুম্বুর হয়ে গেল চোখ জোড়া। ইচ্ছে করে ভাঙিনি। চুপ, একদম চুপ, অসভ্য মেয়ে। কি হয়েছে আম্মা? হকসকান শর্মিলা খাতুন। কিছু না। তুমি কেন উঠে এলে? ঘুমাওনি? ঘুম আসছিল না। কেন? প্রাণটি চেঞ্জ হয়েছে। মাথা নুয়ে দাঁড়িয়ে থাকা রোদের দিকে দৃষ্টি ফুরল। যাও ঘুমাও তুমি। চলে গেল শুভ্র। এই তুই পরিষ্কার কর তাড়াতাড়ি, কারো ফাইনে ঢুকলে কাটা যাবে। মাথা নেড়ে সায় দিয়ে কাজগুলো পরিষ্কার করতে লাগলো রোদ। শরীরটা আবারও কেমন গরম হয়ে আসছে। মাথাটা ভারী হয়ে এলো। আচমকা কাজ ঢুকে হাতে কাটা গেতে আর্তনাদ করে উঠল। তবুও দাঁতে দাঁত চেপে পরিষ্কার করে দ্রুত রুমে ফিরে শুয়ে পড়লো। শরীর কাঁপিয়ে মারাত্মক জ্বর এলো আবারও। জ্বরের ঘরে মাকে ডাকতে লাগলো। সকালে ব্রেকফাস্ট করতে বসলো সবাই উপস্থিত থাকলেও রোদকে দেখা গেল না। অবশ্য রোদের কথা কারোর মনেও নেই। কারো অভিব্যক্তিতে বুঝাই গেল না যে রোদ নামের কেউ একজন আছে এই বাড়িতে। যার যার খাওয়ায় ব্যস্ত সবাই। ব্রেকফাস্ট সেরে লিভিং স্পেসে গিয়ে বসলো রুদ্র। লাগেজ খুলে গিফট দিল সবাইকে। গিফট পেয়ে সবাই খুশি। সবার খুশি দেখে শুভ্রও খুশি। ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো রোদ। কেউ তাকে ব্রেকফাস্ট করতে ডাকলো না। অবশ্য এমনটা সবসময়ই হয়, তাই রোদের মন খারাপ হয় না। মুখখানি কেমন তেতো হয়ে রয়েছে। রুম থেকে বেরিয়ে সিঁড়িতে পা রাখতে দেখলো লিভিং স্পেসে শুভ্র বসে রয়েছে, গিফট বিলি করছে। তাকে দেখার পূর্বে দ্রুত রুমের দিকে পা বাড়ালো। কি মনে করে উপরের দিকে তাকালো শুভ্র, কিন্তু মনে হলো কেউ একজন সরে গেছে। এত আর ভাবলো না। গিফট দেওয়া শেষে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে ব্যালকনিতে এসে সিগারেট ধরালো। শুভ্র যেতেই ভার্সিটিতে রওনা দিল রোদ। সিগারেট লম্বা এক টান দিয়ে ধোঁয়াগুলো উড়িয়ে দিতেই চোখ পড়লো নীরবে গেট দিয়ে বেরিয়ে যাওয়া রোদের ওপর। বাসার গাড়ি কিংবা রিক্সায় কিছুই নিল না। আনমনা হয়ে হাঁটতে লাগলো। রোদকে দেখতে না পেয়ে খুঁজতে লাগলেন শর্মিলা খাতুন। রোদ, রোদ। কোনো সাড়া শব্দ পেলেন না। দেখলেন সোফায় বসে পান চিবোচ্ছেন নূরজাহান বেগম। আম্মা, রোদ কই? কেন? দরকার ছিল। কিসের দরকার? বিরক্ত হলেন শর্মিলা খাতুন। কোথায় ও? ভার্সিটিতে গেছে। আমাকে বলে গেল না কেন? তোমাকে কেন বলবে? আগুন চোখে তাকালেন। কি বলতে চান? আমার কাছে বলে গেছে, এটা কি যথেষ্ট হয়নি? সোয়াল শক্ত করলেন। দ্যামা কি মেয়ে। কিচেনের দিকে পা বাড়ালেন। রোদের আসতে দেরি দেখে চেঁচামেচি করতে লাগলেন শর্মিলা খাতুন। বিরক্ত হলেন নূরজাহান বেগম। বড় মৌমা, সারাক্ষণ চেঁচামেচি করো কেন? ভার্সিটি থেকে ফিরতে এতক্ষণ লাগে? সেখান থেকে ওর নানার বাড়ি যাবে বলেছে। ওহ, নানার বাড়ি? ডং। পাত্তা দেয় ওকে কেউ? ঢঙে বাসি না, কুকুরের মতো ধুর ধুর করে তাড়িয়ে দেয়, তবুও সেদে সেদে যায়। বেশরম, বেলাজ মেয়ে। সবই শুনল শুভ্র, তবে নীরব রইল। নানার বাড়ি গেছে? ঢং করতে গেছে। ভার্সিটি শেষ হতেই মামার বাড়িতে চলে গেল রোদ। তাকে দেখতেই তার মামির মুখ মলিন হয়ে গেল। রোদ জানে তাকে কেউ পছন্দ করে না, তবুও মাঝে মধ্যে এসে নানুকে দেখে যায়। রাতে মায়ের কথা ভীষণ মনে পড়েছিল। নানুকে জড়িয়ে ধরে কতক্ষণ নীরবে কাঁদলো, কিন্তু কোনো অভিযোগ করলো না। সেখান থেকে একটি কবরস্থানে গিয়ে দাঁড়ালো। তাকিয়ে রইল একটি পুরনো কবরের দিকে। মুহূর্তে ঝাপসা হয়ে হলো চোখ জোড়া। বুক ঠেলে ভীষণ কান্না এলো। অনেকক্ষণ কাঁদলো রোদ। দুর্বল পায়ে এগিয়ে গেল বাসার ভিতর। নাফিজা বেগম জিজ্ঞেস করলাম, কখন ফিরে যাবে? কেমন জানি লাগলো কথাটা। বুক ঠেলে আরও কান্না পায়। অভিমান হলেও নীরব রইল। এই তো এখনই। আমি ভাবলাম থাকবি। কিছু বলল না রোদ। মলিন হেসে ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গেল। তাকে খেতে কিংবা থাকতে বললেন না তিনি। দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো পায়ে হাঁটতে লাগলো।
মাঝে মধ্যে ইচ্ছে করে কোথাও চলে যেতে, কিন্তু কোথায় যাবে? নীরবে সে বসে রইল প্রায় অনেকক্ষণ, কিন্তু রোদের কোনো খবর নেই। হাত ঘড়িতে সময় দেখে নিল। রিডিং রুম থেকে বেরোতেই মুখোমুখি হলো শর্মিলা খাতুনের। আন্টি, আজ কি রোদ পড়বে না? ওর নানুর বাসায় গিয়েছে। কখন আসবে? সেরকম কিছু বলে যায়নি আমাকে। আমি কি অপেক্ষা করব? না, থাক, হয়তো আজ থাকবে। তুমি বরং ফিরে যাও। আচ্ছা। বিদায় নিয়ে পা বাড়ালো নীরব। লিভিং স্পেসে যেতে শুভ্রর মুখোমুখি হলো। নীরবে প্রস্থান করলো নীরব। সেদিকে এক পলক তাকালো শুভ্র। মা শুনছ? হ্যাঁ, কি হয়েছে? কফির মগ নিয়ে এগিয়ে গেলেন ছেলেটাকে। রোদের হোম টিউটর বাসায় পুরুষ টিচার কেন রাখলেন? তোমার বাবা রেখেছে। টিচার চেঞ্জ করুন। কেন? বলছি করুন। আরে নীরব খুব ভালো পড়ায়। আমি কি বলছি বুঝতে পারছেন না? এখন অন্য টিচার কই পাবো সেটা পরের বিষয়। আচ্ছা, এই মাসটা শেষ হোক, সামনে রোদের পরীক্ষা। কফিতে চুমুক দিল শুভ্র। ঠিক তখনই মাগরিবের আজান হয়। বাসায় ঢুকতেই দেখলো সোফায় বসে কফিতে চুমুক দিচ্ছে শুভ্র। চোখাচুকি হতে আড়ষ্ট হয়ে মাথা নুয়ে সেই দিকে পা বাড়ালো রোদ। পিছন থেকে তাকিয়ে রইল শুভ্র। মাথায় ঘোমটা দেওয়া, কাঁধে ব্যাগ, অর্থাৎ শালীনতা দেখা গেল। রুমের দিকে পা বাড়াতেই মুখোমুখি হলো শর্মিলা খাতুনের। ভয় কায় রোদ। কিরে, তুই না নানা বাড়ি গেলি, ফিরে এলি যে? নীরব রইল রোদ। পাত্তা দেয়নি তোকে? শ্বাস আটকে রইল। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে? প্রত্যুত্তর করল না। রুমের দিকে পা বাড়ালো। অহংকারী দেমাকি মেয়ে। রুমে ঢুকে বিছানায় বসল রোদ। আর মানসিক নির্যাতন নেওয়া যাচ্ছে না। এটা প্রায় অনেকগুলো বছর ধরেই হয়ে আসছে। আর সহ্য হচ্ছে না। দেয়ালে ফিট ঠেকে গেল যেন। হলে উঠতে চাইলেও দেয় না, টিউশনি করাতে চাইলেও নিষেধ। যাবেটা কোথায় সে? তার বাবাও তেমন একটা তার খোঁজ নেয় না। বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করলো। জ্বরে শরীরটা ফেটে যাচ্ছে। রাত থেকে অবুভুক্ত সে। অবশ্যই এটা নিত্যদিনেরই হয়। সে 2-3 দিন না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করবে না খেয়েছে কিনা। তার মান, অভিমান, দুঃখ, কষ্টের মূল্য কারো কাছেই নেই। চোখের জল মুছে দুর্বল পায়ে উঠে অজু করে নামাজ আদায় করলো। অনেক দূর হাঁটাহাঁটি করায় ভীষণ খিদে পেয়েছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নামাজ আদায় করে ডাইনিংয়ে গেল। শুভ্র নেই লিভিং স্পেসে। ভাতের হটফটের ঢাকনা খুলতে দেখলো অল্প কয়েকটা ভাত নিচে রয়েছে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। তার জন্য কি আজ ভাত রান্না হয়নি? বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিচেনে ঢুকে একটা নুডলস নিল। সিদ্ধ করে একটা ডিম, টমেটো, কাঁচামরিচ আর কেচাপ দিয়ে বানানো রান্না করবে। কোনো মতে খাওয়ার উপযোগী হলেই হলো। নিবু নিবু চোখে নুডলসটা সিদ্ধ করতে নিল। টমেটো কাটতেই কিচেনে ঢুকলেন শর্মিলা খাতুন। কি করছিস? ভয় কে রোদ? নুডলস রান্না করছি। এসেই তোর খাওয়া? কাজ কি? হাত থেমে গেল রোদের। খিদে পেয়েছে জেঠিমানি। কেন? তোর মামি আদর যত্ন করে পোলাও বিরিয়ানি খাওয়াওনি? আমি খাওয়ার জন্য ও বাড়িতে যাইনি, আসলে মায়ের কথা মনে পড়েছিল তাই। এইসব ন্যাকাডং আমাকে দেখাবি না। টুপ করে অশ্রু গড়িয়ে পড়ল। ন্যাকামি ঢঙে বাঁচি না। দুধের বাচ্চা, মায়ের কথা মনে পড়ে। তোকে আমরা আদর যত্ন করি না? মাথা নাড়ালো। অনেক করো, অনেক। বেরিয়ে গেলেন তিনি। চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। ঝাপসানো অনেক ফুটন্ত নুডলসের দিকে তাকিয়ে রইল। এই নুডলস তার মুখে উঠবে? কান্নার দকে ঠোঁট কেঁপে কেঁপে উঠল। রাতে ডিনার শেষে লিভিং স্পেসে বসে টিভি দেখছেন আফজাল সাহেব। ওনাকে একা দেখে মাথায় কাপড় তুলে এগিয়ে গেল রোদ। তাকে দেখতেই চোখ তুলে তাকালেন তিনি। জেঠু, কি হয়েছে? কাছুমাছু করতে লাগলো রোদ। কিছু বলবি? মাথা নাড়ায়। বল। আমতা আমতা করলো। জেঠু, আমি হলে থাকতে চাই। বাড়িতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে হলে কেন থাকতে চাস? আমার আবদারটা রাখলে কি হয় জেঠু? আমরা চৌধুরী পরিবারের সন্তান। আমরা আমাদের পরিবারের মেয়েদের বাইরে থাকা পছন্দ করি না। হলে থাকলে তুমি খারাপ হয়ে যেতে পারো। সবাই এক নয় জেঠু, তবুও আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। সম্ভব না জেঠু, আমার কোনো খরচা দিতে হবে না। আমি টিউশনি করিয়ে চালিয়ে নিতে পারবো। চৌধুরী পরিবারের মেয়েরা রাস্তায় রাস্তায় হেঁটে মানুষের বাড়িতে গিয়ে টিউশনি করাবে, তাই না? চমকে উঠল রোদ। অগ্নিমূর্তির রূপ ধারণ করেছে শর্মিলা খাতুন। কোনো কিছুকে ছোট করে দেখা উচিত নয় জেঠি মনি। টিউশনি করানো হালাল হালাল পাপ নয়। চুরি কিংবা ভিক্ষা করব না, পরিশ্রম করে উপার্জন করব। তুই এখন আমাকে ভালো মন্দ শিখাচ্ছিস? অসহায় লাগে রোদের নিজেকে।
দুদিন পরের কথা, জ্বর সেরেছে কিছুটা, ছাদের গাছগুলোয় পানি দেওয়া হয়নি আজ প্রায় 2-3 দিন। অবশ্য গাছগুলো রোদেরই, তাই কেউ পানি দেওয়ার প্রয়োজন মনে করে না। অবসর সময়টায় গাছপালা নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে রোদ। প্রাইভেট পড়া শেষে ছাদে এলো। আজকাল নীরবের কাছে পড়তে আর ভালো লাগে না, তাকে পড়ানোর চাইতে মুখের দিকে তাকিয়ে থাকে বেশি, যেটা খুবই অস্বস্তিকর। জেঠু জেঠিমাকে বললেও তেমন একটা লাভ হবে না। দিন দিন নীরব তার অপছন্দের ব্যক্তিদের একজন হয়ে উঠেছে। পাশের বাসায় থাকে নীরব, পরিবার ভালো, তার জেঠিমনির অনুরোধেই তাকে পড়ায়। দীর্ঘশ্বাস ফেলল। পানির অভাবে গাছগুলো কেমন শুকিয়ে নির্জীব হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেল। পাইপ দিয়ে সবগুলো গাছে পানি দিল। হাত ধুয়ে কার্নিশে গিয়ে দাঁড়ালো। লক্ষ্য করলো সূর্যাস্ত হচ্ছে। কি সুন্দর রক্তিম সূর্যটা। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সূর্যাস্তের সময় আকাশটা অদ্ভুত সুন্দর লাগে তার। গুদুলির আকাশটাও তখন লাল লিমায় ছেয়ে যায়, তাই সে এটা দেখে কখনোই মিস করে না। স্নিগ্ধ গাংছিলেরা ডানা মেলে নিড়ে ফিরে যাচ্ছে। কাকের কা কা ডাক শোনা যাচ্ছে। বাড়ির পাশে থাকা নারকেল গাছগুলো থেকে হঠাৎ আজান হয়। কি সুন্দর সুমধুর সুর। মুগ্ধ হয়ে আজান শুনে রোদ হঠাৎ কার্নিশের উপর উঠে দাঁড়ালো। 2 পা উঁচু করে উপরের দিকে হাত বাড়াতে আচমকা টান পড়লো হাতে। অপ্রস্তুত হয়ে নিচে আশ্রে পড়তেই ব্যথা পেল কপালে, নাকে, পেটে এবং হাঁটুতে। আর্তনাদ করে উঠে মাথা তুলতে আচমকি ঘাড় চেপে ধরে তুলতেই ফের আর্তনাদ করে ওর সামনে তাকাতে হতভম্ব হলো। কিছু বুঝে ওঠার পূর্বে আচমকি পরপর 5টি থাপ্পড় পড়লো গেলে। হতভম্ব হয়ে রিয়েক্ট করতে ভুলে গেল। ঠিক কি হলো বোধগম্য হলো না। জনজন করে উঠে কাঁপতে লাগলো শরীর। কি করতে নিয়েছিলি? কাঁপতে লাগলো রোদ। জলপ্রপাতের ন্যায় গড়িয়ে পড়েছে দুগাল বেয়ে। ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। জিভটাও বোধ হয় কাটা গিয়েছে। নোনতা স্বাদ পাচ্ছে। আচমকি গলা চেপে ধরলো। বল। কম্পিত হাতে একটি কাকরোল ফুলের দিকে ইঙ্গিত করলো। মুখ নেই? বেজা ডোক গিলল। ওই ফুলটা। মিথ্যে বলছিস। ঝর্ণা দ্বারার নাই টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মাথা নোড়াল। মিথ্যা বলিনি। তোর মরার শখ হয়েছে, তাই না? কার্নিশের কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিতে চেঁচিয়ে ওঠে, খামছে ধরল শুভ্রকে। যা মর। শ্বাস আটকে চোখ বুজে রইল। ধাক্কা দিয়ে ফেললো ছাদে। কোমরে ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। সোয়াল চেপে ধরে ওঠাতেই কোকিয়ে উঠল। ওখানে কেন উঠেছিস? কিছু বলতে পারল না রোদ। ভাইয়া কি করছো? সন্ধ্যাকে দেখতে ছেড়ে দিল রোদকে। নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। মাথায় ঘোমটা টেনে নিচের দিকে পা বাড়ালো রোদ। সেদিকে এক পলক তাকালো সন্ধ্যা। কি করছিলে তোমরা? স্বামী স্ত্রী কি করে? অপ্রস্তুত হলো সন্ধ্যা। না মানে এমনি। তুই জিজ্ঞেস করছিস কেন? কমন সেন্স নেই? বিব্রত বোধ করলো সন্ধ্যা। নিচে যা। যখন তখন বিরক্ত করবি না আমাকে। কিংকর্তব্য বিমূঢ় নেত্রে তাকালো। বিরক্ত করিনি আসলে। অনার্স ফাইনাল ইয়ারে পড়া মেয়ে তুই, নিশ্চয় ছোট্ট খুকি নয়। আমতা আমতা করে সিঁড়ির দিকে পা বাড়ালো সন্ধ্যা। বর্ষার ভরা বিকেলের মতো জলে টইটুম্বুর হয়ে গেল চোখ জোড়া। রোদের কানে শুভ্র তাকে গুরুত্ব দিচ্ছে না। রুমে ঢুকে বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলো রোদ। আসলে শুভ্র কি ভেবেছিল তা সে জানে না। সে সুইসাইড নয়, বরং একটা কাকরোলের ফুলের জন্য কার্নিশে দাঁড়িয়েছিল। অবশ্য ওই জায়গাটা মারাত্মক। পা ফসকে পড়তে পারলে নিশ্চিত মৃত্যু। তবুও মাঝে মধ্যে দুঃসাহস করে রোদ। কার কাছে কেমন তা জানে না, কিন্তু তার কাছে কাকরোলের ফুল ভীষণ সুন্দর লাগে। ছাদে গেলে প্রতিদিন একটা কাকরোল ফুল তার চুলে গোজা চাই। রোদ চমকে উঠে বসলো। জি। এই ভোর সন্ধ্যা নামাজ না পড়ে তুই ঘুমাচ্ছিস? কাছুমাছু করলো রোদ। হায়, তুই তো অলক্ষী ঢুকাবি। মাথা নয় রোদ। তাড়াতাড়ি নামাজ পড়। যাচ্ছি। নামাজ আদায় করে আফজাল সাহেব টিভি দেখতে বসলেন। চা নিয়ে গেলেন শর্মিলা খাতুন। সিগারেট ফুঁকে ছাদ থেকে নেমে গেল শুভ্র। এক পলক তাকালেন ছেলের দিকে। কি হয়েছে? আপনার ভাইয়ের মেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করতে নিয়েছে। কি? নির্বিকার হল শুভ্র। কি বলছো? কেন? ওকে জিজ্ঞেস করুন। এগিয়ে এলেন শর্মিলা খাতুন। হায়, কি বলছিস এসব? মনে রইল শুভ্র। এই মেয়ে তো দেখছি চৌধুরী বাড়ির মান সম্মান সব নষ্ট করে ছাড়বে। রোদ নামাজ পড়ে একটু শুয়ে পড়ল রোদ। বুক ঠেলে ভীষণ কান্না আসছে। জি। এদিকে আয়। চোখের জল মুছে লিভিং স্পেসের দিকে পা বাড়ালো। দেখলো সোয়াল শক্ত করে দাঁড়িয়ে রয়েছে শুভ্র। আতঙ্কিত হয় রোদ। এসব কি শুনছি? মাথা নোয়ায় রোদ। বুক ঠেলে আরও কান্না পায়। এমনটা কেন করলে?
নীরব রইল রোদ। বলতেও বিশ্বাস করবে না, আর সে চায়ও না কেউ বিশ্বাস করুক। থমথমে মুখে শর্মিলা খাতুন বললেন, আত্মহত্যা করে তুই কি বোঝাতে চেয়েছিলি আমার ছেলেকে? নীরব রইল রোদ। তোকে আমরা কষ্ট দিচ্ছি, অযত্ন করছি, তাই তো? নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল রোদ। নয়, 2 দিন পরের কথা। ছাদে যাওয়া নিষেধ রোদের। তার কিছু গাছ বাগানে এনে রেখেছে। ছাদে না গেলে রোদের তেমন একটা ভালো লাগে না, কেমন উদাস উদাস লাগে। বিকেলবেলা তখন বাসা থেকে বেরিয়ে বাগানে গেল। পাইপ নিয়ে ফানি দিতে লাগলো। পথের দুধারে থাকা গাছগুলোকে ফানি দিতে লাগলো। ঠিক তখনই নেট অফিস থেকে 3 জন লোক এলো। মাথায় ঘোমটা টানলো রোদ। সম্ভবত বাসার ওয়াইফাই লাইনের সমস্যা হয়েছে। রোদের দিকে চোখ পড়তে তাকিয়ে রইল একজন লোক। ব্যাপারটি বুঝতে পেরে অপ্রস্তুত হলো রোদ। পানি দেওয়া বন্ধ করে দ্রুত বাসার দিকে পা বাড়ালো। হ্যালো, শুনছেন? হকচকা রোদ পিছু ফুলো। জি। এটা চৌধুরী বাড়ি? জি। কেমন আছেন? অপ্রস্তুত হয়ে রোদ। এটা জিজ্ঞেস করার মানে কি? ভালো। কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে ক্লাস 9-10-এ পড়েছেন। এবারে বিরক্ত হলো রোদ। আপনার বাবা কি করেন? কেন? এমনি। নীরব রইল রোদ। আপনারা কয় ভাই বোন? আপনি জেনে কি করবেন? এমনি। অ্যাকচুয়ালি আপনি দেখতে খুব মিষ্টি, আপনার কথাবার্তাও ভারী মিষ্টি। বিরক্ত হয়ে বাসার ভিতর পা বাড়াতে দেখলো শুভ্র তাকিয়ে রয়েছে। বিস্ফোরিত হলো রোদ। আমতা আমতা করতে লাগলো। লোকটি মৃদু হেসে শুভ্রকে জিজ্ঞেস করলো, আপনার বোন? কেন? না, এমনি। ভয়ে গলা শুকিয়ে গেল রোদের। তুই এখানে কি করছিস? বিস্ফোরিত নয়নে তাকায়। কি বললাম? কিছু না, ভেতরে যা। ভীত হয়ে কম্পিত ফাজোয়া বাড়ালো। কাছুমাছু করতে লাগলো লোকটি। সোয়াল শক্ত হয়ে এলো শুভ্র। আপনারা যেতে পারেন, আমরা তো এখনো কাজ শুরুই করিনি। এক্সকিউজ মি, দরকার পড়লে এমবি কিনে নেট ইউজ করব। আপাতত যেতে পারেন, ওয়াইফাই ঠিক করার লাগবে না। রাতে খেতে বসলো সবাই। শুভ্র এসে বসতে তার পাশে বসলো সন্ধ্যা। এক পলক তাকালো সবার দিকে। সবাই আছে কিন্তু রোদ নেই। নীরব রইল শুভ্র। রোদ কই? বৌমা পড়তে বসেছে। খেতে ডাকো মেয়েটাকে। শুভ্রকে পাঠালো রোদকে ডাকতে। বই বন্ধ করে ডাইনিংয়ে এলো রোদ। বাসার সবাই রয়েছে। 51বর্তী পরিবার তারা। শর্মিলা খাতুন বড়, সাজিয়া খাতুন মেজ, তার মা মাহিরা খাতুন সেজ এবং হাফসা খাতুন ছোট। শুভ্রা বড় জেঠুর ছেলে মেয়ে। সকাল সন্ধ্যা মেজ জেঠুর। সে একাই আর মেঘমেদুর ছোট ছাচ্ছুর। সবাই খাওয়া ব্যস্ত। তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও তার বড় মেজ জেঠিমণির খুব সমস্যা। বড় জেঠিমণি তো সারাক্ষণ দমকানোর উপরেই রাখেন। মেজ জেঠিমণি তাকে পছন্দ করেন না। আর ছোট কাকিমণি চুপচাপ থাকলেও আকার ইঙ্গিতে বুঝে কম পছন্দ করে। সেজন্যই কারো সামনে আসতে তার ইচ্ছে হয় না। যার বাবা মা থেকেও নেই, তাকে মানুষ কিভাবে এমন গুরুত্ব দিবে? প্লেটে ভাত বেড়ে দিলেন। ছোট্ট ছোট লোকমা তুলে মুখে ফুটতে লাগলো। খেতে খেতে হঠাৎ মেঘ বলল, ভাইয়া, একটা ফ্যামিলি টুগেদার হলে কেমন হয়? ভালো। তাহলে চলো না সবাই মিলে কক্সবাজার যাই। বাবার দিকে তাকায় শুভ্র। বাচ্চারা চাইছে যেহেতু যাও। সন্ধ্যা বলল, আমি যাব। সকাল নীরব থাকলেও শুভ্র তাই বলল। রোদ নীরব রইল। খাবারের দিকে মনোযোগ তার, আর চোখে এক পলক তাকায় শুভ্র। সবাই এক্সাইটেড, কিন্তু রোদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, যেন সে নেই কিংবা কোনো কথা কানেই পৌঁছায়নি। রোদ যাবি না? হকচকায় রোদ। এক পলক তাকায় সবার দিকে। আমার সামনে পরীক্ষা জেঠু, পড়াশোনার ক্ষতি হবে। কি এমন ক্ষতি হবে 2-3 দিন ঘুরে এলে? সন্ধ্যা বলল, না যেতে চাইলে থাকুক না জেঠু, ওর কি কাজ? ও ঠিক বলেছে, পড়াশোনায় ক্ষতি হবে। মলিন হাসল রোদ। হ্যাঁ জেঠু, আপনারা যান। সাজিয়া খাতুন বললেন, আর রোদ লং জার্নি করতে পারে না। কাকের দিকে তাকায় শুভ্র। বাসে চড়তে পারে না, অসুস্থ হয়ে পড়ে, বমি করে সারা পথ। এরকম মানুষ নিয়ে কোথাও যাওয়া যায় নাকি? মানসম্মানের একটা প্রশ্ন। আফজাল সাহেব বললেন, ওইসব কোনো ব্যাপার না, দরকার পড়লে না হয় শুভ্র আর রোদ ফ্লাইটে যাবে। 1 ঘন্টার পথই তো। অপ্রসন্ন কণ্ঠে সাজিয়া খাতুন বললেন, সবাই বাসে যাবে, তাহলে রোদ কেন ফ্লাইটে? তুমিই তো বললো ও বমি করে মানসম্মান নষ্ট হবে। মন্দ বলিনি, তাই বলে ফ্লাইটে? বাকি ছেলে মেয়েরা কি দোষ করলো?
সাজিয়া খাতুনের কথাবার্তা ভালো লাগলো না আফজাল সাহেবের। শর্মিলা খাতুন বললেন, সমস্যা নেই, রোদ সবার সঙ্গে বাঁচিয়ে যাবে, বমির ট্যাবলেট খাইয়ে দিলেই হবে। ওকে নেওয়ার দরকার কি ভাবি? সাজিয়া খাতুনের একচেটিয়া কথাবার্তা কারোরই পছন্দ হলো না। সবাই যা তা বললেও হাফসা খাতুন নীরব রইলেন। ওনার কোনো সমস্যা নেই। সন্ধ্যা বলল, আম্মু তো ঠিকই বলেছে। অপ্রসন্ন কণ্ঠে আফজাল সাহেব বললেন, তো তোমরা যাও, বাকিরা থাকুক। ভাইজান রাগ করেছেন কেন? আমি তো খারাপ কিছু বলিনি। নূরজাহান বেগম বললেন, পরিবারের সবাই যাবে অথচ ও যাবে না, ও কি নিল তোমার মান সম্মানের প্রশ্ন? ভুলে যেও না, রোদ চৌধুরীর পরিবারের সন্তান। চুপসে গেল সবাই। সবাই যেভাবে যাবে, রোদও দরকার পড়লে সেভাবে যাবে। এই নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। উঠে গেলেন তিনি। বাসার কথা শুনলেই রোদের মাথা ঘুরায়। কেন জানি বাসায় চড়তেই পারে না সে। ডাক্তার বলেছিল সে নাকি শারীরিকভাবে খুব দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলেছিল। তাহলেই নাকি সমস্যা দূর হয়ে যাবে। খেয়ে হাত ধুয়ে রুমের দিকে পা বাড়ালো। বিকেলে পড়তে বসলো রোদ। রিডিং রুমের ফাঁস দিয়ে যাচ্ছিল শুভ্র। ভেতরের দিকে চোখ পড়তে চল শক্ত হয়ে এলো। রোদ খাতায় লিখছে আর তার দিকে তাকিয়ে রয়েছে নীরব। মেজাজ খারাপ হলো শুভ্রর। পুরুষ হয়ে আরেক পুরুষের দৃষ্টির মানে বুঝতে বিলম্ব হলো না। তার মাকে বলেছিল বদলে ফেলতে, কিন্তু এখনো গুরুত্ব দেয়নি। বিষয়টি ঠিক কোন দিকে যাবে বুঝতে বেগ পেতে হলো না। সোজা মায়ের রুমে ঢুকলো। সাড়ে বাস করছেন তিনি। কি হয়েছে শুভ্র, চা কফি লাগবে? টিউটর চেঞ্জ করবেন কবে? সামনে রোদের পরীক্ষা, এখন কিভাবে চেঞ্জ করবা? আজকেই নিষেধ করুন। কেন, কি হয়েছে? করবেন। শক্ত কণ্ঠস্বর শুভ্রর। পরীক্ষা শেষ হোক, কাল থেকে যেন না দেখি। বেরিয়ে গেলে শুভ্র। আশ্চর্য হলেন তিনি। নীরব তো ভালো ভদ্র ছেলে। রিডিং রুমের দিকে এগিয়ে গেলেন। উকি দিলেন, ঠিকঠাক মতোই তো পড়াচ্ছে। রোদ শরীর এবং মাথায় কাপড় টেনে বসেছে। খারাপ কিছুই তো চোখে পড়ল না। নীরব আসলেও তিনি অনেকবার আড়াল থেকে চেক করে যান, কখনো খারাপ কিছু দেখেননি। যত যাই হোক, রোদ এই বাড়ির মেয়ে। খারাপ কিছু হলে নিজের দেরি বদলান, তাই তিনি চোখ কান খোলা রাখেন। রোদকেও কঠোর শাসনে রাখেন যেন বিগড়ে না যায়। মা নেই, বাবা থেকেও নেই। কোন মহিলাকে বিয়ে করে সংসার পেতেছে? এই বাড়িতে কেউ তাকে উঠতে দেয় না। সৎ মায়ের অত্যাচারের শিকার হবে বলে রোদকে এক প্রকার রেখে দিয়েছেন ওনারা। আর সেই মহিলাও রোদকে চায় না, তিনি নিতে দেননি। তাই ব্যবসা বাণিজ্য এবং সম্পত্তির কোনো ভাগও দেননি। রোদের বাবার অংশ থেকে তার জন্য খরচা করা হয়। সেটা বাদেও লুকিয়ে চুরিয়ে হলেও মেয়েটাকে একটু দেখতে আসে না। এজন্য সবার মনে ক্ষোভ। আরেকটা মস্ত বড় কারণ হচ্ছে পরকীয়ার জের ধরে নির্যাতন করতো মাহিরা খাতুনকে। এরপর একদিন ধাক্কা দিতে সেই থেকে পড়ে মাথায় বাজেভাবে আঘাত পেয়ে সেখানেই মারা যান। কেস হয়, জেল হয়, মান সম্মান এবং রোদের কথা ভেবে কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে ছাড়িয়ে আনেন, হয়তো ফাঁসি হইতো। জেল থেকে ছাড়া পেতে ফল্টি দিল। সেই মহিলাকে বিয়ে করে সংসার হলো। দীর্ঘশ্বাস পেলেন। কিভাবে যে নিষেধ করবেন ভেবে পাচ্ছেন না। টেনশনে পড়ে গেলেন। রোদ খারাপ রেজাল্ট করুক, সেটা তিনি চান না। বিকেলে রোদের বিয়ের জন্য এলো সেদিনের সেই নেট অফিসের লোকটার ভাবা। শুনতেই মেজাজ খারাপ হয়ে গেল আফজাল সাহেবের। গভীর কণ্ঠে নিষেধ করে দিলেন। ব্যাপারটি কানে এলো শুভ্র। মেজাজ খারাপ হলো রোদের উপর। মেয়েটাকে ছাদে পাঠালে সমস্যা, বাগানে গেলেও সমস্যা, টিউটর দিলেও সমস্যা, শুধু সমস্যার সমস্যা। সোয়াল শক্ত হয়ে আসে। হঠাৎ বাসায় প্রবেশ করলো একটি মেয়ে। এগিয়ে গিয়ে শর্মিলা খাতুন জিজ্ঞেস করলেন, কে তুমি? সালাম দিল মেয়েটি। আমি রুশনা, রোদের নিয়েও হোম টিউটর। কে পাঠিয়েছে? শুভ্র ভাইয়া। বলতে গিয়ে লাজুক হাসলো। সিঁড়ির ওপর থেকে দৃশ্যটি দেখল রোদ। শুভ্র ভাইয়া বলতে গিয়ে লাজুক হাসের কি হলো? নিশ্চয়ই এই মেয়ের সঙ্গে কিছু একটা আছে। ভীষণ খারাপ লাগলো রোদের। ও আচ্ছা, তুমি রিডিং রুমের দিকে যাও, আমি রোদকে পাঠাচ্ছি। জি আন্টি। সরে গেল রোদ। রোদ বেরিয়ে এলো রোদ। কি জেঠিমণি? তোর নতুন টিউটর এসেছে, পড়তে যা। আমার টিউটর লাগবে না। কেন? আমি এখন থেকে আমার ফ্রেন্ডদের সঙ্গে গ্রুপ প্রাইভেট পড়বো। ওনাকে ফিরে যেতে বলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুতেই পড়বে না ওই মেয়ের কাছে। দরকার পড়লে ফেল করবে। রাতে শুভ্র বাসায় ফিরে জানতে পারল রোদ নিষেধ করে দিয়েছে, পড়বে না। আর তাকে রুশনা ফোন করে জানিয়েছে। মেজাজ খারাপ হলেও নীরব রইল। এত সাহস কোথায় পেল? জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। রুমে ডেকে পাঠালো। চমকায় রোদ। গম্ভীর হয়ে এগিয়ে গেল। নক করে ভিতরে ঢুকতে মুখোমুখি হলো শুভ্রর। ভয়কায় রোদ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল রোদ। নীরবকে ভালো লাগে?
নীরব রইল রোদ। নিউ টিউটরের কাছে পড়িসনি কেন? প্রত্যুত্তর করল না। কি জিজ্ঞেস করলাম? দমকে উঠল। গ্রুপ প্রাইভেট পড়ছি তাই। কাল থেকে বাদ দিয়ে বাসায় পড়বি, প্রয়োজন নেই। অগ্নিদৃষ্টিতে তাকালো। মুখে মুখে কথা বলছিস? বেরিয়ে গেল রোদ। রোদের দুঃসাহস দেখে অবাক হলো শুভ্র। হাত মুষ্টিবদ্ধ করলো। ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। চোখগুলো কেমন রক্তবর্ণ ধারণ করেছে। ব্যালকনিতে এসে দাঁড়ালো রোদ। কেন জানে অভিমান হয় শুভ্রর উপরে। এতগুলো বছর তার সঙ্গে যোগাযোগ করেনি, করার চেষ্টাও করেনি। প্রতিটি দিনরাত সেকেন্ড মানুষটার একটা বার্তার জন্য সে অপেক্ষা করেছিল। একটা কলের প্রতীক্ষাই ছিল না, না কিছুই করেনি। এখন অনেকগুলো বছর পরে সে তার উপর কর্তব্য ফেলাচ্ছে। শুধু তাই নয়, সেদিন ভুল বুঝে তার গায়ে হাতও তুলেছিল। বলার পরেও বিশ্বাস করে না, উল্টো ইম্যাচিউরদের মতো নিজের বাবা মায়ের কাছে বিচারও দিয়েছিল। সব মেনে নিয়েছে, কারণ তার ভালোর জন্যই করেছে, খারাপ নয়। আর তার উপর রাইট রয়েছে। হ্যাঁ, সেদিন অসতর্কতা বশত কার্নিশ থেকে পড়লে তার মৃত্যু নিশ্চিত ছিল। তবুও তার লোভী মনটা কাকরোল ফুলের জন্য মাঝে মধ্যে উঠে। জলপ্রপাতের ন্যায় অশ্রু গড়িয়ে পড়ছে সফেদ গাল বেয়ে। রুমের দিকে পা বাড়ালো। সোজা বালিশে মুখ গুঁজে নিঃশব্দে কাঁদতে লাগলো। এই বাড়িতে তার আর কাছে থাকতে ইচ্ছে করছে না, তবুও আজীবন থাকতে হবে। দূরে কোনো পাহাড় অরণ্য গিয়ে দূষিত শ্বাস পেলে একটু বিশুদ্ধ বায়ু গ্রহণ করতে ইচ্ছে করে। সমুদ্রের জলে পা ডুবিয়ে তৃষ্ণা নিবারণ করতে ইচ্ছে করে। পাহাড় চূড়ায় উঠে দুহাত প্রসারিত করে জোরে চিৎকার দিয়ে নিজেকে রানী বলে দাবি করতে ইচ্ছে করে। কবে তার ইচ্ছেগুলো পূরণ হবে? মিলে না কোনো প্রত্যুত্তরে। এভাবেই কখন চোখ লেগে এলো টের পেল না। টুকটুক করে সপ্তজন শিমুল তুলার বালিশ ভিজে জুবুথুবু। আজানের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল রোদের। পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। তবে বাড়ির পাশের নারিকেল গাছগুলো সংসার পাতা দু একটা কাক দম্পতির ডাক শোনা যাচ্ছে। আড়মোড়া ভেঙে পিছনের ব্যালকনিতে গেল। হালকা কুয়াশার চাদর জড়িয়ে রয়েছে প্রকৃতি। কাকের বাসাগুলো দেখা যাচ্ছে, তবে স্পষ্ট। মুগুমু চাপসা মায়াবী চোখে তাকিয়ে রইল। কবে তারও একটা কাকের বাসা হবে? খড়কুটো দিয়ে সেও কবে একটা বাসায় বনবে? জানে না কোনো প্রত্যুত্তর। দীর্ঘশ্বাস পেলে মেইন দরজা খুলে বাগানের দিকে পা বাড়ানো। গাছের উপর পড়ে থাকা শিশির বিন্দুর উপর খালি পায়ে হাঁটতে শিরশির করে উঠল। দূরে নির্মল হাওয়ার মতো একরাশ রোদ গেল তার সুপ্ত হৃদয়ে তর্জনী দিয়ে শিশির বিন্দু স্পর্শ করতে লাগলো। এটা করতে ভীষণ ভালো লাগে তার। শীত শীত অনুভূত হতে কুকড়ে উঠল। কি যে ভালো লাগছে রোদের। একটু ঝুঁকে নাসিকা পরে ঘ্রাণ নিতে লাগলো। হঠাৎ উষ্ণ ইন্দ্রিয় জানান দিলে কেউ তাকে লক্ষ্য করছে। চোখ তুলে চতুর্দিকে তাকাতেই লক্ষ্য করে ব্যালকনিতে তারই সিগারেট ফুঁকছে শুভ্র। তাও এই ভোরবেলায়ও তাকে লক্ষ্য করেনি বোধ হয় শুভ্র। দ্রুত বাসার দিকে পা বাড়লো। রুমে ঢুকে উজু করে নামাজ আদায় করে কিছুক্ষণ পড়াশোনা করে শুয়ে রইল। প্রতিদিনের ন্যায় ব্রেকফাস্ট করতে বসলো সবাই থাকলেও রোদকে আজও কেউ ডাকলো না। রোদেরও কেন জানে অস্বস্তি হয়। ডাকলে যায়, নয়তো না। সে জানে তার উপস্থিতি কারো পছন্দ নয়, তবে সামনাসামনি হলে কত শত রকম কথাই না তাকে খুশিয়ে খুশিয়ে বলেন সাজিয়া খাতুন। তাকে দেখলেই মনে হয় সাপের সঙ্গে বেজির দেখা। কারো মন সেদে সেদে অপমানিত হতে ইচ্ছে করে, রোদের তো নয়, তাই দূরত্ব বজায় রাখে। বড় জেঠিমণি নিষেধ করলেও অবশ্য কারো অমন দুঃসাহস হয় না তাকে কিছু বলার, কারণ তিনি আবার এই পরিবারের মাথা। সবকিছু ওনার ইশারা ইঙ্গিতে হয়। দীর্ঘশ্বাস পেলে রেডি হয়ে নিলে শুভ্র এসে চেয়ারে বসলো। রাতে ঘুম হয়নি আজও। ব্রেকফাস্ট সেরে একসঙ্গে ঘুমাবে। এক টুকরো পরোটা ছেড়ে মাংসের জলে ডুবিয়ে মুখে ফুটতেই দেখলো সিঁড়ি দিয়ে নামছে রোদ। এক পলক তাকায়। মাথায় সাদা ওড়না দিয়ে ঢাকা, কাঁধে ব্যাগ, পায়ের সে ক্যাটস। নিচের দিকেও দৃষ্টি রেখে কদম ফেলছে। তাকে দেখেও কেউ যেন দেখলো না। আমি ভার্সিটিতে যাচ্ছি জেঠিমণি। নীরব রইলেন তিনি। আদৌ কানে পৌঁছেছে কিনা সন্দেহ। বেরিয়ে গেল রোদ। ব্রেকফাস্ট করছে কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে হলেও নীরব রইল শুভ্র। আসার পর থেকে রোদ একবারই তার সঙ্গে খেতে বসেছিল, আর তেমন একটা ওকে ডাইনিংয়ে দেখা গেল না। ব্রেকফাস্ট সমাপ্ত করে উঠে গেল। কি হলো, খাবি না? না। কেন? কফি দিন। রুমের দিকে পা বাড়ালো শুভ্র। ব্যালকনিতে দাঁড়াতে দেখলো ধীরে ধীরে পা ফেলে গেট দিয়ে বেরোচ্ছে রোদ। গড়ির মতো মোটা পাকানো বেনিটাকে কারুকার্যময় লাগছে। হাঁটার সঙ্গে ছন্দে ছন্দে কি সুন্দর করে দুলছে। আজও গাড়ি কিংবা রিক্সা নিল না, ধীর পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছে। কফি নিয়ে এগিয়ে এলেন। শর্মিলা খাতুন মায়ের দিকে তাকায়। রোদ ব্রেকফাস্ট করেছে? অপ্রস্তুত হলেন তিনি। করতে বলেছিলাম, ও নিষেধ করলো। কখন? একটু আগে। ডিনার করেছিল? হ্যাঁ।
শুভ্র লক্ষ্য করলো তার মাকে কেমন অপ্রস্তুত দেখাচ্ছে। আমি তো দেখলাম না, ও বেশিরভাগ রুমেই খায়, তাই পাঠিয়ে দিই। রুমে কেন খায় আমি কি জানি বাপু, একা ভার্সিটি গেল কেন? ও তো একাই যায়। কবে থেকে? আমতা আমতা করলেন। হয়েছে কিছুদিন। এমন কিছু আপনাকে বলেছিলাম? ঘাবড়ে গেলেন। আপনাকে বলেছিলাম ওকে একা ছাড়তে না, যত যাই হোক ওকে একা ছাড়তে না, ও যেন বাসার বাইরে একা না বেরোয়। বলেছি আপনাকে নিয়ে যেতে এবং আসতে। রোদ খুব ঘাটতারা মেয়ে, ছোট থেকে মা বাবার আদর শাসন পায়নি বলেই উড়নচণ্ডী হয়েছে। আচ্ছা, তা আমার তো এমন কিছু মনে হয়নি। ও তোমার সামনে অমন করার সাহস পাবে নাকি? ওর বিষয়ে আমি কি বলেছিলাম আপনাকে? আতঙ্কিত হলেন ভেতরে ভেতরে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শুভ্র। ও গাড়ি নিল না কেন? ও একটা গাড়ি নিলে বাকিরা কিভাবে যাবে? বাকিরা যাবে, ও যাবে না? মায়ের মুখের দিকে তাকিয়ে রইল শুভ্র। আমি চুপ করে রয়েছি বলে আপনারা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন, তাই না? ভাবছেন আপনাদের কিছুই আমার চোখে পড়ে না, তাই না? তাই তো? তুমি অহেতুক আমাকে প্রশ্নবিদ্ধ করছো। তাচ্ছিল্য চোখে তাকালো। ও একটা গাড়ি নিলে বাকিদের চিন্তা, ওর জন্য গাড়ি কেনার টাকা পাঠায়নি। সেই টাকা কই? আতঙ্কিত চোখে তাকালেন। বলুন সেই টাকা কই? এতগুলো গাড়ি কেনার কি দরকার? ড্রাইভারের পিছনেও কতগুলো টাকা যায়। ওই সেই সোয়াল শক্ত করলে শুভ্র। তার মানে গাড়ি কেনা হয়নি? প্রতিক্রিয়াহীন তিনি। আমি ঠিক বুঝতে পারছি না কিছু। রোদের সাথে আপনারা ঠিক কি করছেন? তুমি ভুল বুঝছ। হ্যাঁ, আমি এখনো ফিডার খাই। আমরা ওর খেয়াল রাখি, সে তো দেখলাম। কিছু বলতে পারলেন না তিনি। প্রতি মাসে রোদের হাত খরচ, পড়াশোনা, কোচিং, প্রাইভেট, শপিং, স্কিন কেয়ার অর্থাৎ যাবতীয় সকল খরচা সহ ওর জন্য 1 লক্ষ টাকা করে পাঠাতাম। হিসেব করলে দাঁড়ায় 12 মাসে 12 লক্ষ। এভাবে প্রায় 7-8 বছরে, অর্থাৎ গাড়ি কেনার টাকা সহ 1-1.5 কোটি টাকার উপরে পাঠিয়েছিলাম। ঈদ কিংবা কোনো উৎসবে দ্বিগুণ টাকা পাঠাতাম। সেটা হিসেব করলে তো 2-3 কোটি টাকার উপরে যায়। সেই টাকা কোন দিকে গেল? গলা শুকিয়ে গেল শর্মিলা খাতুনের। বলুন। মৃত চোখে তাকিয়ে রইলেন। প্রতি মাসে বিজনেস থেকে রোদের বাবার বিরাট একটা অ্যামাউন্ট আসে, যেটা ওনাকে দেওয়া হয় না। আপনারা রোদের খরচাপাতির কারণ দেখিয়ে রেখে দেন। সেই টাকা কোথায়? সেই টাকা তো আমার দেওয়া টাকার কাছে কিছুই না। শ্বাস আটকে রইলেন। এভাবে ফেসে যাবেন ভাবতে পারেননি। বলুন। আমতা আমতা করলেন। আসমকি হাত থেকে কেড়ে নিয়ে কফির মগটা আছাড় দিল ফ্লোরে। উত্তর দিন। নিরভয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। কি হলো, বলছেন না কেন? বলুন। দমকে উঠল। আসলেই হ্যাঁ বলুন। যেটা বলল তার জন্য প্রস্তুত ছিল না শুভ্র। আচমকা টপগুলো ছুঁড়ে ফেলল, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলল। আতঙ্কিত হলেন তিনি। হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ! আমার টাকা দিয়ে আরেকজনের ভোগ বিলাসের ফুর্তি করেছেন? ভেঙে ফেলল বেশ কতগুলো টপ সহ ফুলদানি। কাঁদতে লাগলেন তিনি। আপনাকে আমি ঘৃণা করি। ছলছল নয়নে তাকালেন। ভাঙচুরের শব্দ শুনে এক প্রকার ছুটে এলেন নূরজাহান বেগম এবং আফজাল সাহেব। কি হয়েছে শুভ্র? আপনিও জানতেন এসব, তাই না? কোন সব? রোদের জন্য দেওয়া টাকা পয়সা এভাবে কুকুর বিড়ালকে ভোগ করাচ্ছিল? মুখ শুকিয়ে গেল ওনার। সামনে থেকে চলে যান দুজন। ঘৃণা করি দুজনকে। তাচ্ছিল্য হাসছেন নূরজাহান বেগম। মুখ বুজে রয়েছিলেন এতদিন, এখন মজা টের পাক। রোদের জন্য দেওয়া খরচা দিয়ে বেকার জুয়ারি ভাইদের উদর ফুর্তি করে, সেখানে এমন রিয়েক্ট তো শুভ্র করবে। রোদের সঙ্গে ফোনে যোগাযোগ না করলেও প্রতি মাসে 1 লক্ষ টাকা করে হাত খরচা পাঠিয়ে দিত। ভেবেছিল তার মা বাবা রোদকে আগলে রাখবে, কিন্তু এখন দেখছে শেয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছিল। সব জেনে শুনে তুমি চুপ রয়েছিলে, তাই না দাদিমা? আমি কি করব? আমাকে জানানোর প্রয়োজন ছিল না। সংসারের শান্তি চেয়েছিলাম। জুলুম করে? প্রত্যুত্তর না করে বেরিয়ে গেলেন তিনি। তপ্তশ্বাস ফেলে টি-শার্ট চেঞ্জ করে বেরিয়ে গেল বাসা থেকে। কিছুতে যেতেই দেখলো ফুটপাত দিয়ে মাথা নুয়ে হাঁটছে রোদ। কয়েকটা বখাটে পিছু নিয়েছে। আতঙ্কিত হয়ে লম্বা লম্বা কদম ফেলছে। মেজাজ খারাপ হলে শুভ্র। নিশ্চয়ই প্রতিদিন এইসবের সম্মুখীন হয় রোদ, যা প্রকাশ করে না। সোয়াল শক্ত হয়ে এলো।
হাত মুষ্টিবদ্ধ করলো, দাঁতে দাঁত চেপে সজোরে ব্রেক কষলো, গাড়ি থেকে বেরিয়ে সামনে দাঁড়ালো। বয়কে গেল রোদ এবং বখাটেগুলো। আতঙ্কিত চোখে তাকায়। ওর পিছু নিলি কেন? কে ভাই তুমি? আমাদের বিরক্ত করছো? চল, শক্ত করলো। তোদের জম। আচমকা মুখের মধ্যে ঘুষিয়ে একটা লাথি মারতেই মুখ থুবড়ে পড়লো। হতভম্ব হলো বখাটেগুলো। কোনো প্রস্তুতি ছাড়াই তেলে পুড়ে আসতে সেগুলোকেও মার দোলাই দিতেই লেজ গুটিয়ে পালিয়ে গেল। মস্তিষ্ক টকবক করছে শুভ্র। নীরবে হাঁটতে লাগলো রোদ। গাড়িতে উঠে বসলো শুভ্র। স্টার্ট দিয়ে রোদের কাছাকাছি গেল। অভিমানী হয় রোদ। এতগুলো বছর তার খোঁজ নেয়নি, আজ বাহাদুরি দেখাতে এসেছে। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। বাম হাত দিয়ে মুছে জিদ চেপে হাঁটতে লাগলো। গাড়িতে ওঠ। গম্ভীর শক্ত কণ্ঠস্বর। হাঁটতে লাগলো রোদ। শুনবে না একদম। জিদ ছাপলো মাথায়। অভিমানে বুক ফেটে শশির হয়ে যাচ্ছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি হলো? নিরুত্তর রোদ। উঠবি না? মনও রইল। সজোরে ব্রেক কষলো। কথা কানে যাচ্ছে না? গুরুত্ব দিল না রোদ। নীরবকে ভালো লাগে তাই না? থমকে দাঁড়ায় রোদ। নিজের মতো ভাবো সবাইকে। ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করলো। কি বললি? বারবার ওর কথা কেন বলো? যা সত্য তাই। তোমারও তো রুশনা নামের মেয়েটিকে ভালো লাগে। আমি কিছু বলেছি? কি বললি? ওর সঙ্গে যে তোমারও? আচমকা থাপ্পড় পড়লো গালে। হতভম্ব হয়ে আগুন চোখে তাকালো রোদ। প্রতিক্রিয়া করতে ভুলে গেল। ননসেন্স। জিদ ছাপলো মাথায়। লম্বা লম্বা কদম ফেলে হাঁটতে লাগলো। ক্ষুব্ধ হলো শুভ্র। এই ছিল মেয়েটার মনে? সোয়াল শক্ত হয়ে এলো। একটা রিক্সা নিয়ে বাকি পথ ভার্সিটিতে পৌঁছালো। চোখ মুখ ফুলে ডোল হয়ে গেল। অবশ্য সকালবেলা ফুটপাতে মানুষ কম থাকে, তাই হাঁটতে ভালো লাগে তার। তাই ভার্সিটি যাওয়ার সময় পিছু পথ হেঁটে যায়। ভার্সিটি সেমিনারে গিয়ে বসলো রোদ। তাকে দেখতেই এগিয়ে এলো সুপ্তি, দীপ্ত আর তটিনী। চোখ পড়তে বিচলিত হলো। সুপ্তি বলল, কি হয়েছে তোর? কিছু হয়নি। গাল ডেকে বসলো রোদ। কাঁদছিস কেন? এমনি। দীপ্ত বলল, কি হয়েছে বল? মাথা ব্যথা করছে তাই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওরা। তটিনী বলল, তোর গালে কি হয়েছে? কিছু হয়নি। বর্ষা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ভাসমান। ঘন্টা পড়তে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে ঘন্টা 2 পর রোদের ভার্সিটি এলো শুভ্র। সোজা মেইন হেড স্যারের সঙ্গে দেখা করতে ওনার কেবিনের দিকে এগিয়ে গেল। শুভ্রকে দেখতে গাল ভরে হেসে উঠলেন ইশতেক মির্জা। সালাম দিল সে। আরে শুভ্র জয়। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বসো। মুখোমুখি বসলো শুভ্র। তা কবে ফিরলে দেশে? হয়েছে সপ্তাহখানি। ও, ভাবলাম তোমার বাবার সঙ্গে দেখা করব। কেন? মুচকি আসলেন। আসলে রোদ মানে তোমার বোনের কথা বলছি আর কি। তাকে পছন্দ হয়েছিল আমার। ওনার মুখের দিকে তাকায় শুভ্র। আমার ছেলে আদ্রিন সিএসই ইঞ্জিনিয়ার, বুয়েট। তাই আমি চাইছি আর কি রোদকে পুত্রবধূ করতে। আর তোমাদের পরিবার সম্পর্কে তো জানি। রোদের কথা বাসায় বলেছিলাম। আদ্রিনের কোনো আপত্তি নেই। সেদিন রোদকে দেখে গিয়েছিল। জানানো হয়েছে পছন্দ হয়েছে। এখন কি বলো? গম্ভীর হলে শুভ্র। চশমা ঠিক করে এক পলক তাকালেন। শি ইজ মাই ওয়াইফ। চমকে তাকালেন তিনি। কি বললে? ভার্সিটির ব্যালকনিতে দাঁড়ালো ওরা 4 জন। শুভ্রকে গেট দিয়ে বেরোতে দেখতে সুপ্তি বলল, রোদ, উনি তো শুভ্র ভাইয়া না? চোখ পড়ল রোদের। গায়ে ব্ল্যাক কালারের টি শার্ট। উজ্জ্বল পর্ষা শরীরটা কি সুন্দর মানিয়েছে। চুলগুলো ছোট করে ছাটা। দেখতে মন্দ লাগছে না। পুরো লুক মিলিয়ে কোনো হিরোর থেকেও কম নয়। পর্ষা গালগুলোয় গোলাপি আবার ছড়িয়ে পড়ল হঠাৎ। কোনো কথা বলতে বলতে বেরিয়ে গেল। কেন এলো ভার্সিটিতে বুঝতে পারল না। ভার্সিটি থেকে বেরিয়ে আনমনা হয়ে হাঁটতে লাগলো রোদ। সকালবেলায় থাপ্পড় খাওয়ায় মনটা মেঘাচ্ছন্ন আকাশের ন্যায় গুমট হয়ে আছে। বুক এবং চোখ ফেটে কান্না এলো। টিস্যু দিয়ে নাক মুখ অশ্রু মুছে হাঁটতে লাগলো। আজ কেন জানি মনটা সত্যি অবাধ্য হতে চাইছে। হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেকের দিকে এগিয়ে গেল। বিকেল হওয়ায় নানান রকমের মানুষের আনাগোনা বেড়েছে। একটি গাছের নিচে বসে চোখ বুজে রইল। কেন জানি আজ বাসায় ফিরতে ইচ্ছে করছে না। জানে জেঠিমনি বকাবকি করবে, করুক, প্রতিদিনে তো করুক, কতটুকু না হয় আর করবে। তার সব সয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ বসে রইল। লেকে শীতল জল ছুঁয়ে মৃদু মৃদু হাওয়া এসে শরীর ছুঁতে লাগলো। বিষণ্ণতার মাঝেও কেন জানি ভালো লাগলো রোদের। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সকাল থেকে এই অবধি কিছু খাওয়া হয়নি। সারাক্ষণ শরীরে আর মাথা ঘুরে।
চোখে ঝাপসা দেখে দুর্বল লাগে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, মেজাজ খিটখিটে হয়ে থাকে। দেখলো 5টা বাজছে, আজ আর রক্ষা নেই জেঠিমনির বকা খাওয়ার থেকে। সন্ধ্যা গনিয়ে এলে আবার সমস্যা হবে। দ্রুত উঠে দাঁড়ালো। শরীরটা হঠাৎ কেমন কেঁপে উঠে ঘুরে পড়ে যেতেই নিজেকে স্বাভাবিক করলো। মাথায় ওড়না দিয়ে ঠিক করে আনমনা হয়ে পা বাড়ালো বাসার পথে। হঠাৎ চোখ পড়লো হাওয়াই মিঠাইয়ের উপর। ব্যাগ খুলে দেখলো বাড়া হবে কিনা। দেখলো হবে। কয়েক কদম এগিয়ে গিয়ে লোকটাকে হাওয়াই মিঠাই দিতে বলবে তার আগে শুনতে পেল 2টি করে 4টি হাওয়াই মিঠাই দিন তো। চমকে তাকাই রোদ। দেখলো তার বাবা 10-11 বছর বয়সী 2টি বাচ্চাকে হাওয়াই মিঠাই কিনে দিচ্ছে। বেজা ডোক গিলল রোদ। পাশে তার সৎমা দাঁড়িয়ে রয়েছেন, হাসি খুশি দেখালো 4 জনকে। নিশ্চয় ওরা তার সৎ ভাই বোন। হাওয়াই মিঠাই নিয়ে ওদের গালে চুমু খেয়ে হাতে তুলে দিতে বাচ্চাগুলো খুশি হয়ে গেল। দৃশ্যটি খুব সুন্দর হলেও বেদনাদায়ক ছিল রোদের জন্য। আজ এই জায়গায় তার থাকার কথা, সৎ মায়ের জায়গায় তার মায়ের থাকার কথা। তার আদর ভাগ হয়ে গেল এদের জন্য। বাঘ হয়নি, নিঃশেষ হয়ে গিয়েছে। বাঘ হলেও হয়তো অর্ধেক পেত, কিন্তু তার কপালে তো সেটুকুও জোটে না। সে কতটা পিতৃ স্নেহ আদর অভাব বোধ করে সেটা কেউ জানে না। মায়ের মৃত্যুর পর থেকে সে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত। জেঠিমণি কাকিমণিরাও কখনো তাকে বুকে টেনে নেয়নি। সবসময় তির্যক চোখে দেখেছে এবং বুলি শুনেছে। বুকটা ফেটে শশীর হয়ে গেল। তারও তো বাবার হাত থেকে হাওয়াই মিঠাই খেতে ইচ্ছে করছে। ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল রোদ। ঝাপসা নয়নে স্পষ্ট দেখছে সব। তার বাবা তার দিকে একবারও তাকাল না। বাচ্চাদের হাত ধরে চলে গেল অন্যদিকে। বাবার হাসি মুখ দেখে বুঝে যাচ্ছে অনেক সুখে রয়েছে। আচ্ছা, প্রতারকদের সুখ নাকি সাময়িক? তার বাবার সুখ কেন এত দীর্ঘ? এই সুখে গ্রহণ লাগে না কেন? না, সে মুখ ফুটে কখনো অভিশাপ দেয় না, কিন্তু তার অন্তরাত্মা তো ঠিকই আর্তনাদ করতে দেয়। তার বাবা কি কখনো টের পাবে অন্তরাত্মা যে আর্তনাদ করতে করতে তাকে অভিশাপ দেয়? শ্বাস আটকে পা ঘুরিয়ে হাঁটতে লাগলো। ঝাপসা নয়নি কিছুই দেখতে পেল না। আচমকি একটি গাড়ির সঙ্গে আঘাত পেতেই হোঁচট খেয়ে পড়তে ব্রেক কষলো। গাড়ি থেকে দ্রুত বেরিয়ে এলো অরণ্য। সব মাথার উপর দিয়ে গেল দুজনে। শ্বাস আটকে চোখ বুজে রইল। কি হচ্ছে ঠিক বুঝতে পারল না রোদ। এক্সকিউজ মি, দেখি কোথায় ব্যথা পেয়েছেন? ঝাপসা নয়নে তাকায় রোদ। সানগ্লাস পরা এক যুবক রোদের মুখের দিকে এক পলক তাকায়। সুশ্রী মুখখানি কেমন টকটকে লাল হয়ে গিয়েছে। চোখ থেকে সানগ্লাস সরিয়ে নিল। চোখে চোখ পড়তে অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেলল রোদ। অপ্রস্তুত হলো অরণ্য। সরি, একটু দেখে শুনে হাঁটবেন তো। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যিস মাত্র স্লোতে ড্রাইভ করছিলাম। রোদ নিরুত্তর উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। হাঁটুতে ব্যথা পেয়েছে। অরণ্য হাত ধরে দাঁড় করালো। এক পলক তাকায় রোদের মুখের দিকে। ধবধবে সাদা সুতির ওড়না মাথায়, সারা ওড়না জুড়ে গুটি গুটি বনফুলের এমব্রয়ডারি করা এবং কাটওয়ার্ক। চোখ সরাতে পারল না অরণ্য। কেন জানি অরণ্যর ফিল করলো শেষ বিকেল মলিন সোনালি রোদ পড়তে কেন জানি মায়াবী দেখালো। থ্যাঙ্কস। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো রোদ। এক্সকিউজ মি, আপনি পায়ে ব্যথা পেয়েছেন, আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। নো থ্যাঙ্কস। অ্যাগেন সরি। ইটস ওকে। এনিওয়ে, কিছু মনে না করলে আমি আপনাকে লিফট দিচ্ছি। নো নিড। থ্যাঙ্কস। প্লিজ। লাগবে না, আমি ওকে। দোষটা আমার। মলিন হাসল রোদ। আপনার নয়, আমারই। আমি ঠিকমতো রাস্তা পারাপার হতে গাফিলতি করেছি। সো ডোন্ট ওয়ারি। প্লিজ, আমি লিফট দিচ্ছি। বিরক্ত হয়ে রোদ কেন জানি অধিকারবোধ দেখিয়ে বাহুডোরে রোদকে গাড়িতে বসালো। ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল। ভীষণ চিন্তিত হলো রোদ। এই না বুঝিয়ে আজ কিয়ামত শুরু হয়। বিষণ্ণ দেখালো মুখ। এনি প্রবলেম? নো। অ্যাড্রেস দিন। অ্যাড্রেস দিল রোদ। কিছুক্ষণ পর পর ফ্রন্ট মিরর দিয়ে রোদকে পর্যবেক্ষণ করতে লাগলো অরণ্য। পানির বোতল এগিয়ে দিল। রোদ নিল, তবে পান করলো না। কৌশলে রেখে দিল। রহস্যময় হাসলো অরণ্য। বিলিভ করছেন না? প্রত্যুত্তর করলো না। বাসার সামনে নামিয়ে দিল রোদকে। এক পলক তাকিয়ে গাড়ির নেমপ্লেট সহ অ্যাড্রেস সব মনের মধ্যে গেঁথে নিল। থ্যাঙ্কস। এবার পানির বোতলটা নিতে তো আপত্তি নেই। মলিন হাসল রোদ। অরণ্য তাকিয়ে রইল। কেন জানি ওই মলিন হাসিটুকু তার হৃদয়ে দোল দিয়ে গেল, ভোরে নির্মল হাওয়ার মতো। কথা বাড়াতে ইচ্ছে হলো না রোদের। ভদ্রতা সূচক বোতলটা হাতে নিয়ে বাসার দিকে পা বাড়ালো। মেন ব্যালকনি থেকে সবই দেখলো শুভ্র। যতক্ষণ রোদকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে রইল অরণ্য।
মনে হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট হয়েছে তার। মৃদু হেসে স্টার্ট দিল। কলিং বেল ছাপতেই ডোর খুলল শুভ্র। অপ্রস্তুত হয়ে বয়কে গেলেও নীরব রইল। পথরোধ করে শটান হয়ে দাঁড়িয়ে রইল শুভ্র। কোথায় ছিলি? নীরব রইল রোদ। কি হলো? তোমার জন্য কি কাজ? সোয়াল শক্ত হয়ে এলো। আফজাল সাহেব এগিয়ে এলেন। কি হয়েছে? নীরব রইল দুজন। রোদ কোথায় ছিলে? কিছু বলল না। ঢুকতে দাও ওকে। পা ঘুরিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে নিতে টান পড়ল হাতে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বয়ফ্রেন্ড জুটিয়েছিস? ঘৃণা সৃষ্টি হলো। তার কাছে যাচ্ছিস নাকি? হাত ছাড়ো। সারাদিন ঘুরাঘুরি করেও তোর মন ভরেনি? জাড়ি দিয়ে নিজেকে ছাড়াতে নিতেই পারল না, উল্টো টেনে হিঁচড়ে নিজের রুমের দিকে নিয়ে গেল। বাসার সবাই চোখ কপালে তুলে তাকিয়ে রইল। রুমে ঢুকে সোজা বিছানার উপর ছুঁড়ে ফেলল। নাকে ব্যথা পেতে আর্তনাদ করে উঠল। সারাদিন কোথায় ছিলি? রাগ হয় রোদের। বলা কওয়া কিছুই নেই, আন্দাজি আক্রমণ শুরু করে দিয়েছে। জিদ ছাপলো মাথায়, তাই প্রত্যুত্তর করল না। শক্ত করে সোয়াল চেপে ধরল। জিদ দেখাচ্ছিস কাকে? ছাড়ো। সারাদিন কোথায় ছিলি? যেখানে ইচ্ছে সেখানে। সোয়াল শক্ত হয়ে এলো। ওই ছেলেটাকে? তোমার কথিত বয়ফ্রেন্ড? কষি একটা থাপ্পড় মারতে ফ্লোরে আছড়ে পড়ল। এত দুঃসাহস তোর? নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। মস্তিষ্ক টকবক করছে শুভ্র। মেয়েটার জন্য হোম টিউটর রেখেছিল, উল্টো তাকে জাজ করলো। লিফট দিতে চেয়েছিল, নাচক করলো। এরপর অন্য ছেলের সঙ্গে সময় কাটিয়ে বেশ বেলা করে লিফট নিয়ে বাসায় ফিরল। রাগ কি তার হবে না? শুভ্রর কর্মকাণ্ডে হতবাক হলো রোদ। এমন তো ছিল না শুভ্র। আসার পর থেকে তার সঙ্গে এমন আচরণ করার মানে বুঝতে পারল না। ভেতরে ঢুকলেন নূরজাহান বেগম। রোদের নাকে রক্ত দেখতে আটকে উঠলেন। এসবই কি হচ্ছে শুভ্র? ওর দুঃশ্বাস দেখি স্তব্ধ হচ্ছি। কথায় কথায় গায়ে হাত তোলায় এটা তো ভীষণ খারাপ শুভ্র। আসার পর থেকে এই অবধি কয়বার ওর গায়ে হাত তুলেছ, হিসাব আছে তোমার? সোয়াল শক্ত হইল শুভ্রর। ওই ছেলের সঙ্গে কিছুতেই রোদকে মানতে পারছে না। বিয়ের প্রস্তাব নাকচ করে নীরবকে সরাতেই আদ্রিন এলো। তাকে সরাতেই এখন আরেক ছেলে। এর পূর্বে সুইসাইড করতে নিয়েছিল। সব মিলিয়ে তার মাথা ঠিক থাকার কথা। মেয়েটা কি জানে না তার ঘুমট হৃদয়ের কথা? ও জিদ দেখাচ্ছে কাকে? তোমার এইসব আচার আচরণ খারাপ লাগে রোদের। সঠিক কথা না জেনে তুমি বারবার একই ভুল করছো। শোনো, ওরও নিজের মতো চলার অধিকার রয়েছে। সে তোমার স্ত্রী হতে পারে। তার মানে এই নয় যে সে তোমার কাছে বিকৃত হয়েছে। হুঁশ জ্ঞান করে কাজ করবে। তুমি যা করছো এটা রীতিমতো শারীরিক মানসিক নির্যাতন। ও সুইসাইড করতে নিয়েছিল। আন্দাজি কথা। ছোট মানুষের মাঝে মধ্যে উঠে ফুলের জন্য আত্মহত্যা করবে কেন? মাঝে মধ্যে উঠে মানে? দাদিমার দিকে তাকায় শুভ্র। মন চাইলে উঠে আর কি, এটা নিয়ে বাড়াবাড়ির কি আছে? অপ্রসন্ন চোখে তাকান তিনি। বাড়াবাড়ি করবো না সেদিন ঠিক কি হতো? ডিভোর্স চাই। কষিয়ে আরও 3টা থাপ্পড় পড়তে বাকরুদ্ধ হলো রোদ। রিয়েক্ট করতে ভুলে গেল। সোয়াল চেপে ধরলো। আর একবার বলবি তোর জিপ টেনে ছেড়ে ফেলবো। আমার কাছেই তোকে থাকতে হবে আজীবন। যেমনভাবে আমি চাই তোকে চাই। এসব কি হচ্ছে শুভ্র? ও দুঃশ্বাস দেখেছ? ছাড়িয়ে নিলেন তিনি। বাসার সবাইকে খুশি করছো তাই না? সবাই দাঁড়িয়ে রয়েছে ভেতরে কি হচ্ছে জানার জন্য। এখন যদি জানে এই কাণ্ড হচ্ছে, তাহলে তো আরও পেয়ে বসবে মানে? তোমার মা কাকিরা কম নাকি? দিনরাত সারাক্ষণ খোঁচায়। তোমার মা সঙ্গে ওর বিয়ে মানতে পারেনি কেউ। তোমার মা চায় তার ভাইজিকে এই বাড়িতে বউ করতে। চমকায় শুভ্র। তার মানে বহু ঝগড়া ঝাপটা গিয়েছে। ফই ফই করে সব কিছুর হিসেব নিবে সে। সন্ধ্যার আজান হয়। ওর টিউটর আসবে, একটু পর রেডি হতে বলো। বক্স থেকে টিস্যু নিয়ে নাকের রক্ত মুছে দিলেন তিনি। আজান হয়েছে, চল। সারাদিন কিছু খায়নি মেয়েটা, এরপর আবার অত্যাচার। পিছু ফিরে শুভ্র তাকায়। ফর্সা মুখটা কেমন রক্তিম হয়ে গিয়েছে। 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। চোখের জল মুছতে জলপ্রপাতের ন্যায় ফের গড়িয়ে পড়েছে। শান্ত হও, ঘরে চল। বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে, বুঝতে দিলে তোর নিজেরই অসম্মান। দাতস্থ করার চেষ্টা করলো নিজেকে। চোখের জল মুছে স্বাভাবিক ভঙ্গিতে রুম থেকে বেরোতেই দেখলো সত্যি দাঁড়িয়ে রয়েছে সবাই। তাদের দিকে তাকিয়ে রইল সবাই। সোজা নিজের রুমে ঢুকে বালিশে মুখ গুজে হু হু করে কাঁদতে লাগলো। তার কষ্টগুলো কেউ বুঝে না, কেউ জানতেও চায় না। অনেকক্ষণ কান্না করে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দাঁড়িয়ে রইল। ঘাড় এবং মস্তিষ্ক সবই চলছে। দাঁড়িয়ে রইল মিনিট 10। এরপর বেরিয়ে এলো।
নখ পড়তে ডোর খুলল। বাইরে কি খেয়েছি সেই প্রশ্নের ঠিক কি উত্তর দিব বুঝে ফেল না রোদ। অনেক কিছু। ভাত খেয়ে নে, তোর টিচার এসেছে, পেট ভরা খিদে নেই। চলে গেলেন শর্মিলা খাতুন। ডোর অফ করে শুয়ে পড়ল রোদ। কিছুক্ষণ পর প্লেটে ভাত বেড়ে নিয়ে রুমে ঢুকলেন নূরজাহান বেগম। উঠ, ভাত খাবি, খিদে নেই, ঘুম পাচ্ছে, উঠ। হাত ধরে উঠালেন, ভাত মাখিয়ে মুখের মধ্যে ফুটে দিলেন। তুই তো আগে এমন ছিলি না রোদ, কোত্থেকে এত জেদি হলি? নীরব রইল রোদ। সেদিন ছাদে থাপ্পড় খাওয়ার পর থেকে জেদ তৈরি হয়েছে। মেয়ে মানুষের এত জেদ ভালো না। মেয়ে মানুষের তেজ, জেদ, আত্মসম্মান সব থাকা উচিত, নয়তো সে কিসের মেয়ে মানুষ? চুপ কর, আজীবনে তো থাকলাম। পুরুষ জিদ করলে হয় বাদশা, মেয়ে মানুষ জিদ করলে হয়। বাকিটা আর বললাম না। রাগ জিদ নিয়ন্ত্রণ কর। খুব শীঘ্রই তোকে গড়ে তুলতে বলবো। ওই রক্সটা মানুষটার সঙ্গে সংসার করবে না। শুনতে পেলে গালের মধ্যে আরো কয়টা পড়ব। তার জোর ওইটুকুই। অপ্রসন্ন চোখে তাকান। ঢের কথা শিখছস। খাবার শেষ করলেন। পড়তে যা। যাব না। বেরিয়ে গেলেন তিনি। রুশনা এসে অনেকক্ষণ বসে রইল। রোদ গেল না। কিছুতেই পড়বে না ওই মেয়ের কাছে। বার কয়েক ডেকে গেলেন শর্মিলা খাতুন। নির্বিকার রইল রোদ। শুভ্রর কানে পৌঁছে শক্ত মুখে ডোর নক করলো। চোখের জল মুছে ডোর খুলতে শুভ্রকে দেখতে ভয় গেল। তোর টিউটর এসেছে, পড়বো না। ফাজলামো করছিস? ওই মেয়ের সঙ্গে তোমার অ্যাফেয়ার আছে, যাও তুমি পড়ো। হাত মুষ্টিবদ্ধ করলো। নীরবকে মিস করছিস? হ্যাঁ, তার কাছেই পড়বো, দাঁড়াও, আসার জন্য তাকে ফোন দিচ্ছি। ফোন নিয়ে কল দিতেই কেড়ে নিলে শুভ্র। হতভম্ব হলো রোদ। নীরব স্যার না হলে কারো কাছে পড়বো না। অগ্নি চোখে তাকালো শুভ্র। ডোর লক করে দিল। শক্ত মুখে রুমের দিকে পা বাড়ালো শুভ্র। ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ একে একে সব চেক করলো। তেমন কিছু পাওয়া গেল না। নীরবের সঙ্গে টেক্সট হতো, কিন্তু সব পড়াশোনার বিষয়ে। যেমনটা সেভাবে তেমন অতিরিক্ত কিছুই চোখে পড়লো না। সবগুলো টেক্সট পড়াশোনা ক্লান্ত। গ্যালারিতে ঢুকলো। সব ঘেটে দেখলো গ্যালারি ভর্তি তার পিকচার। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে না থাকলেও স্টোরি থেকে শর্ট করে তার পিকচার নিত। আর তেমন কোনো পিকচার পাওয়া গেল না। মোবাইল রেখে দিল। রূপসাকে নিষেধ করে দিল। রোদ আর তার কাছে পড়বে না। মেদুরের হোম টিউটর হিসেবে সেই পড়াবে। ভীষণ খুশি হলো রুশনা। তবুও শুভ্রকে এক পলক দেখতে পারবে। শুভ্রর কথা ভাবতে গালগুলো গরম হয়ে গেল। কেন জানি ভীষণ ভালো লাগে তার। আফজাল সাহেব এবং শর্মিলা খাতুনকে ডেকে পাঠালেন। নূরজাহান বেগম চিন্তিত মুখে ওনারা যেতেই বললেন, তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমার। বলেন আম্মা। মায়ের পাশে বসলেন। দুজনের বয়স হয়েছে, এবার সংসার শুরু করা উচিত, কি বলিস? আমিও সেটাই ভাবলাম এই প্রসঙ্গে রাতে খাবার টেবিলে কথা বলবো। শুভেও দেখে নিক্ষেপ করে ঠিক করে ফেলো বরং কক্সবাজার থেকে ঘুরে আসুক সবাই। ততদিনে ওরা দুজনও কিছুটা নিজেদের বুঝে পড়ে নিক। লাগবে না, বিয়ে শাদী হয়েছে সেই কবে, আর কত তাল বাহানা করে দূরে রাখবি তোরা। এসব বাস রিজার্ভ করে ফেলেছি আম্মা। কক্সবাজার থেকে ঘুরে আসার পর বিষয়টি নিয়ে ভাববো সবাই। সবটা সময় মনও রইল শর্মিলা খাতুন। মানতে পারলেন না কিছুই। পুত্রবধূ হিসেবে রোদকে মানতে নারাজ তিনি। গুরুত্বপূর্ণ দিলেন না নূরজাহান বেগম। শুভ্রকে কেউ জোর করেনি, সে নিজ ইচ্ছে বিয়ে করেছে। সেখান থেকে তার মানতে না পারলে কার কি? সংসার করবে ছেলে, শাশুড়ি না। পছন্দের মানুষ নিয়ে সংসার করা অসম্ভব, সেটা সবাই জানে। ভীষণ মাথা ব্যথা উঠেছে শুভ্র। কাল সারা রাত ঘুমায়নি সে। ভেবেছিল ব্রেকফাস্ট করে ঘুমায়, সেটাও হয়নি। সেখান থেকে ভার্সিটি গেলে রোদকে লিফট দিতে বললেও উল্টো কথা শুনিয়েছে, অথচ নিজেই অন্য ছেলে থেকে লিফট নিয়েছে। সোয়াল শক্ত হয়ে এলো। অকারণে মেয়েটাকে মেরেছে সে। অবু হয়ে শুয়ে রইল। মা শুনতে পেলেন না, তবু শুনতে পেয়ে এগিয়ে এলো সন্ধ্যা। কি হয়েছে ভাইয়া? মাকে আসতে বল। কিছু লাগবে তোমার? যা বলছি তা কর। মুলির মুখে দাদিমার রুমের দিকে এগিয়ে গেল। এতক্ষণ আরিফেতে সব শুনেছিল তাদের কথোপকথন। মনটা ভীষণ ভার হয়েছে তার। জেঠিমণি ভাইয়া ডাকছে। কেন জানি না। চিন্তিত মুখে এগিয়ে গেলেন। কেন ডাকলে? মাথা ব্যথা করছে, কফি দাও। কিচেনের দিকে পা বাড়ালেন। জেঠিমণি তুমি যাও, আমি বরং বানিয়ে দিই, কেমন? আচ্ছা। ভীষণ খুশি হলো সন্ধ্যা। কফি বানিয়ে নিয়ে গেল। ভাইয়া তোমার কফি। কে বানিয়েছে? জেঠিমণি আমাকে বানাতে ছিল, নিয়ে যা। কেন? রোদকে বল ব্ল্যাক কফি দিতে। আমি করলাম তো। শক্ত চোখে তাকায় শুভ্র। চুপসে চলে গেল। কিরে, দিয়েছিস? দিলাম। খাবে না কেন? জানি না। কিছু না বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। আধা ঘন্টা ফেরিয়ে গেল, কফি দিল না। ঝাপসা দেখে
দেখছে শুভ্র বিরক্ত হয়ে মাকে ডাকতে লাগলো, মা মা। শুনে ছুটে এলেন, কি হয়েছে? কফি দিতে এতক্ষণ লাগে? সন্ধ্যা না দিল? রোদকে দিতে বলেছিলাম। সন্ধ্যা তো কিছু বলেনি? এখন তো শুনতে পেয়েছেন। রোদের রুমের দিকে পা বাড়ালেন, শুয়ে রয়েছে সে। রোদ শুনছিস? জি জেঠিমণি। শুভ্রের জন্য কফি বানিয়ে নিয়ে যা। ভয়কে তাকায়, তুমি দাও না। তোকে বলেছে। দোনমনও করলো রোদ। তখনকার ঘটনা তো ভুলার মতো নয়। বেহায়ার মতো এখন আবার লোকটার সামনে যেতে হবে। কি হলো? যা। উঠে বসলো, মলিন মুখে এগিয়ে গেল। কফির জন্য এক মগ পানি, গরম পানি দাও তো খালা। সায় দিয়ে এক মগ ফুটন্ত পানি দিয়ে দিলেন জবেদা খালা। শুধু কফি পাউডার মিক্স করে নিয়ে গেল। তার হাতে কফি খাওয়ার স্বাদ মেটাবে। বদলোক একটা, শখ করতো তাকে মারবে আবার কফি খেতে চাইব। মগ নিয়ে এগিয়ে গেল। ডোর বেড়ানো ছিল, তাই ভদ্রতা সূচক 3বার নক করলো। কামি। ভেতরে ঢুকলো রোদ। চোখ খুলে তাকায় শুভ্র। বিছানার দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে ধরল। কুণ্ডুলি ফাঁকি উপরে ওঠা কফির দোয়ার ভেতর দিয়ে রোদের মুখটা কেমন মায়াবী স্নিগ্ধ আর মোহময় দেখালো। তাকিয়ে রইল শুভ্র। চোখ নামিয়ে ফেলল রোদ। ওভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হয়। মৃদু কাঁপতে লাগলো। হঠাৎ রোদের ফর্সা মুখটায় গোলাপি আবার ছড়িয়ে পড়লো। ওভাবেই রইল শুভ্র, নিল না। বিব্রত বোধ করলো রোদ। তোমার কফি। উঠে বসলো শুভ্র। কফি হাতে নিতেই পা বাড়ালো চলে যেতে। কোথায় যাচ্ছিস? আর কিছু লাগবে? হ্যাঁ, তোকে। কান গরম হয়ে উষ্ণ দোয়া বেরোতে লাগলো। কফিতে চুমুক দিতেই চোখ বুজে ফেললো, কিন্তু প্রতিক্রিয়া করলো না। পাকনামি করে চিনি দেশনি। এখন চিনি ছাড়া পান করি কি করে বল? কম্পন বয়ে যাচ্ছে রোদের শরীরের শিরায় শিরায়। আমতা আমতা করতে লাগলো। আরেক চুমুক দিতেই বেরিয়ে যেতে নেয় রোদ। হুট করে বিছানা থেকে নেমে ডোর অফ করে টান দিতে বুকের মধ্যে এসে পড়লো। অপ্রস্তুত হলো সে। চিনি লাগবে। শুভ্রর গলা কেমন অস্বাভাবিক, কেমন চোখগুলো মনে হচ্ছে নেশা করছে। ভীত সহস্র হলো রোদ। এই না কোনো অঘটন ঘটায়। এনে দিচ্ছে, ছাড়ো। আমি নিয়ে নিচ্ছে, দাঁড়াও। ঠোঁটে ঠোঁট ডুবাতে হতভম্ব হলো রোদ। কিছুক্ষণ পর রেসপন্স করলো সেও। রোদকে ছেড়ে ফাজা করে তুলে বিছানায় শোয়ালো। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।